মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বললেও ভাবতাম, যদিও তাতেও প্রশ্ন তুলতাম যে ভারতের নির্বাচন কমিশনে বিধিবদ্ধ মানে রেজিস্ট্রি করা একটা রাজনৈতিক দল, তার নেত্রী হিসেবে যে দলের নির্দিষ্ট সময় অন্তর নির্বাচন হয়, সে যতই লোক দেখানো হোক না কেন তার ডেটা বা তথ্য জমা দিতে হয় নির্বাচন কমিশনের কাছে। দলের কে সম্পাদক, কে সভাপতি, কতদিনের জন্য হলেন, আবার কবে ভোট হবে জানাতে হয় নির্বাচন কমিশনকে। শুধু বাইরের ভোটটা পরিচালনা করাই নির্বাচন কমিশনের কাজ নয়। নির্বাচন কমিশন ভারতের যতগুলি রাজনৈতিক দল ভোটে লড়ে সেই রাজনৈতিক দলগুলোর ভিতরের মানে দলের ভিতরের ভোটটাও সময় মতো হয় কি না সেটা দেখা তার কাজ। আর না হলে সে দলের রেজিস্ট্রেশন পর্যন্ত বাতিল করতে পারে নির্বাচন কমিশন। এই ক্ষমতাটা আছে আমাদের দেশের গণতন্ত্র, সংবিধান দেশের নির্বাচন কমিশনকেই ক্ষমতাটা দিয়ে রেখেছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী যদি একটি দলের প্রধান হিসেবে কথাগুলো বলতেন তাহলেও প্রশ্ন তোলার অবকাশ থাকতো। কিন্তু আপাতত আমি নির্বাচন কমিশন এবং দলকে সরিয়ে রাখছি। আপাতত বলটা এ রাজ্যে রাজ্যপাল হয়ে দেশের রাষ্ট্রপতির কোর্টে। রাজ্যের মুখ্যমন্ত্রী, ভারতের একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী, নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার সমর্থকরা কথাটাকে যেভাবেই নিন, পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অধীনে একটি অঙ্গরাজ্য। এটা স্বীকার করতে কারোর বুক ফেটে গেলে তার নিজস্ব ব্যাপার, কিন্তু যে বাঙালিরা ভারতকে স্বাধীন করবার জন্য লড়েছিলেন তারা নিশ্চিতভাবে কোনোদিন এটা স্বীকার করতে গেলে দুঃখিত হতেন না। এখন এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক নেতা নেত্রীদের এমন দুঃখ হয় কিনা আমি জানি না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভারতে কেন্দ্র সরকার, ভারতের কেন্দ্র আইন ব্যবস্থার, কেন্দ্রীয় আইন সংসদীয় ব্যবস্থার, ভারতীয় কেন্দ্রীয় গণতান্ত্রিক ব্যবস্থার অধীন একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে সিএ সম্পর্কে আজকে যা যা বললেন তাকে এক কথায় অনেক কিছু বলা যেতে পারে, কিন্তু আমি এক কথায় অনেক কিছু না বলে এক এক করে আপনাদেরকে দেখাবো অন্তত 6টি ক্ষেত্রে একে এক কথায় আপনি একটা কথা বলতে পারেন। অবশ্য মিথ্যে কথার 6 6টা, তাই 5-এ আটছে না, কিন্তু আসলে হ জ ব র ল। সুকুমার রায় বহুদিন আগে লিখে গিয়েছিলেন ঠিক সেরকমই একটি জিনিস। কখন হাসছে, কখন কাঁদছে, কখন রুমালটা বিড়াল হচ্ছে কেউ বুঝতে পারছে না। আমি আর কথা না বাড়িয়ে মমতার কথা আপনাদেরকে শোনা, তারপর বিতর্কের কথায় আসবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের প্রথম মুক্তি, প্রথম উবাচ রাজ্যের মুখ্যমন্ত্রীর সিএ নিয়ে যখন বলতে শুরু করলেন হাবড়ার জনসভায়। প্রথম কি বললেন? বলতে চাইছিলেন সিএ এর কথা, বলার কথা সিএ নিয়েই, যদিও দেশের আইনের বাইরে গিয়ে বলার কথা নয়, অধিকার নেই বলার। এক কথায় অধিকার নেই বলার, তবুও সিএ এর জায়গায় বলতে শুরু করলেন এনআরসি। বললেন, শুধু বললেন নয়, বলছেন তো বলছেন, কি বলছেন, কেন বলছেন, এক কথায় সত্যি কোনো মাথা মুন্ডু নেই। শুনতে গেলে হঠাৎ আপনার মনে হতেই পারে মমতা বন্দ্যোপাধ্যায় লেখা বিখ্যাত সেই ননসেন্স পোয়েমটির কথা, হাম্বা রাম্বা কাম্বা, অনেকটা ওই রকমই বটে। নাগরিক অধিকার কেড়ে নেবার চক্রান্ত চলছে, যাদের দরখাস্ত করতে বলা হচ্ছে, তার মানে তারা যেই দরখাস্ত করবেন সঙ্গে সঙ্গে তারা নাগরিক থাকা সত্ত্বেও আপনারা বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন। তাহলে আপনাদের সম্পত্তি কী হবে, আপনাদের চাকরি বাকরি কী হবে, আপনাদের ছেলে মেয়েদের পড়াশুনো কী হবে, সবটাই বেআইনি ডিক্লেয়ার হয়ে যাবে। আপনারা যেই দরখাস্ত করবেন আপনাদের সব নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়ে, সব অধিকার ক্যান্সেল করে দিয়ে, এটা এনআরসির সাথে কানেক্টেড মনে রাখবেন, আপনাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যাওয়া হবে। আমরা মানছি না, আমরা মানব না। ভারতবর্ষের একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আমরা মানছি না, আমরা মানব না। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নন, কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভারত সরকারের আইন মানছেন না, মানবেন না। তাও যে আইন নিয়ে কথা বলতে শুরু করেছিলেন সে আইনের কথা না থেকে চলে গেলেন এনআরসিতে, যেটা এখনও পর্যন্ত শুরুই হয়নি, শেষ কবে হবে কেউ জানে না, আর যার সিএ এর সঙ্গে কোনো সম্পর্ক। এরপর আরও আছে একজন প্রশাসনিক প্রধান হিসেবে তার কাজ
তার দায়িত্বের মধ্যে পড়ে, সংবিধানের দেওয়া দায়িত্বের মধ্যে পড়ে সব জাতি সব সম্প্রদায়ের মধ্যে ঐক্য রাখা। সেহানো মুখ্যমন্ত্রী, দেশের সংবিধানের শপথ নেওয়া মুখ্যমন্ত্রী, রাজ্যের স্বরাষ্ট্র এবং পুলিশ মন্ত্রী সরাসরি উস্কানি দিচ্ছেন, ধর্মীয় সম্প্রদায়ের নাম করে উস্কানি দিচ্ছেন। শুনুন। বিজেপির হাতে আপনারা দিয়ে দেবেন আপনার ভাগ্য শুধু একটা ভোটের জন্য? আপনাদের ভাওতা দিচ্ছে, ভাওতা, ধাপ্পা দিচ্ছে, ধাপ্পা। মনে রাখবেন সব হারাবেন, এটাও যাবে ওটাও যাবে। সব হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টানরা 2015 সালের পরে যারা ভারতে এসছেন তারা সব বেআইনি হয়ে যাবেন। ইচ্ছা করেই কালকের দিনটা বেছে নেওয়া হয়েছে, কারণ কালকে থেকে রমজান মাস শুরু হয়েছে, এটা আমরা বুঝি। সারা ভারতবর্ষে মুসলিমরা কাঁদছে, হিন্দুরাও কাঁদছে। রমজান মাস নির্দিষ্ট করে তারপরে মুসলিমদের নাম করে মুখ্যমন্ত্রী কোন ঐক্য তৈরি করবার জন্য বলছেন তিনি এর ব্যাখ্যা দিতে পারবেন, কিন্তু একটি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী বলছেন, টার্গেট করে বলছেন। এরপর যেটা বলেছেন সেটাকে এক কথায় বলা যেতে পারে ফেক নিউজ ছড়ানো। আপনি আমি ছড়ালে বাড়িতে পুলিশ আসবে, অবশ্যই তার আগে এফআইআর হবে এবং আপনাকে আমাকে কাঠগড়ায় দাঁড়িয়ে উত্তর দিতে হবে আদালতে কেন এত মিথ্যে কথা দেশের আইন সংবিধান সম্পর্কে বলেছি, এবং যে মিথ্যের ফলে দেশের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, দাঙ্গা বা গণ্ডগোল ছড়াতে পারে এমন উস্কানিমূলক মন্তব্য এবং তার সঙ্গে এমন মিথ্যে কেন ছড়িয়েছি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশ মন্ত্রী, এফআইআর তার নামে আর কে করে? ফলে ফেক নিউজ ছড়াতে কোনো বাধা নেই। শুনুন এবার ফেক নিউজ। সব কিন্তু রাষ্ট্রহীন হয়ে যাবে এই আইন। আপনি যদি নাগরিক না হন তাহলে সংবিধানের 14 নম্বর ধারা 21 নম্বর ধারায় সব অধিকার থেকে আপনি বঞ্চিত হবেন কি করে? কোর্টে গেলেও চ্যালেঞ্জ করতে পারবেন না। এটা ভারতীয় সংবিধানের ধর্ম নিরপেক্ষতার মূলে কঠোর আঘাত করেছে। এরকম অনেক পরিবার আছে, এপার বাংলার সাথে ওপার বাংলার বিয়ে হয়েছে, তাদের কি হবে? তার মানে মেয়ে বাপের বাড়ি যেতে পারবে না, আর ছেলে সেও শ্বশুর বাড়ি যেতে পারবে না, রাষ্ট্রহীন হয়ে যাবে। এটা মানবিকতার অপমান। আরও আছে, এদেশের নাগরিকত্ব দেওয়ার দায়িত্ব নাকি ডিএম মানে জেলা শাসকদের উপর। কবে থেকে নষ্ট হলো, কে কে জেলা শাসকের হাত থেকে নাগরিকের প্রমাণপত্র পেয়েছেন আমি আজ পর্যন্ত জানি না। মানে জেলা শাসকই নাগরিকত্বের প্রমাণ দিয়ে দিয়েছেন মানুষকে। কার কার ক্ষেত্রে জীবনে এমন ঘটেছে আমার জানা নেই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এমনটা নাকি আগে চালু ছিল এবং সেটা কেড়ে নেওয়া হলো। ডিএমের হাতে রাখলেই ভালো হতো, শুধু তাই নয়, এরপরে ভোটার বা নাগরিকদের উদ্দেশ্যে ভয়ও আছে, থ্রেট, হুমকি। যে মুহূর্তে আপনি সিএতে রাজি হবেন, আপনি সরকারি ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে আবেদন করতে শুরু করবেন, আপনি নাকি সমস্ত সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন। এমন কোনো কথা তো আইনে বলা নেই। তাহলে কি মুখ্যমন্ত্রী হুমকি দিচ্ছেন এটা করলে সুযোগ সুবিধা বন্ধ হবে? মাঝখানে দিব্যি গালছেন ডিএমের, শুনে নিন। আমার কন্যাশ্রী যারা আছেন, সে যখন এই আইনে পড়বে, তার 18 বছর বয়স হয়ে গেলে নাগরিকত্ব, তাহলে তো সে কন্যাশ্রী পাবে না, শিক্ষাশ্রী পাবে না, ঐক্যশ্রী পাবে না, মেধাশ্রী পাবে না, বিনা পয়সায় রেশন পাবে না, স্বাস্থ্যসাথী পাবে না, লক্ষ্মীর ভাণ্ডার পাবে না, কোনো সুযোগ সুবিধা পাবে না। অধিকারটা ডিএমের হাতে দিন, কিন্তু নিজেদের হাতে রেখে দিয়েছেন কেন? প্রথমে তাকে বেআইনি হিসেবে ঘোষণা করবেন, অনুপ্রবেশকারী। তার মানে এখন যারা নাগরিক ছিলেন তারাও হয়ে যাবেন বেআইনি। আমি লিগাল অ্যাডভাইজারদের ওপিনিয়নও নিয়েছি, তারা আমাকে সেম কথা বলেছে, এটা মানুষের ওপর অত্যাচার করবার জন্য। মিস ইনফরমেশন এর পরেরটা, মানে ভুল তথ্য দেওয়া জেনে বুঝে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন তিনি রুলস পড়েছেন, পড়ে তারপর তিনি মন্তব্য করতে বসেছেন। রুলসে কোথায় লেখা আছে বাবার জন্মের শংসাপত্র লাগবে? মানে লাগবেই, লেখা আছে কোথাও? আপনি আমি দেখতে পাবো না খুঁজলে, কিন্তু মুখ্যমন্ত্রী তো তৃতীয় কোনো চক্ষু আছে বোধহয়, দেখতে পেয়েছেন, সেটাই বলেছেন। আর ফর্মের এক জায়গায় বলা হয়েছে
বাবার বার্থ সার্টিফিকেটও নিয়ে আসতে হবে। কি সবার বাবার বার্থ সার্টিফিকেট আছে তো? বাবা মায়ের অধিকার গেলে বাচ্চাগুলো থাকবে কোত্থেকে? কার কাছে থাকবে? আইনটা কত ভয়ানক, কত আতঙ্ক সৃষ্টিকারী। দুজনকে দেবে, 8 জনকে দেবে না। যে 2 জন পেলেন সে হয়তো খুশি হবে, কিন্তু যে 8 জন পেলেন না তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে। বাংলায় আমরা থাকতে কোনো ডিটেনশন ক্যাম্প করতে দেবো না, কোনো এনআরসি করতে দেবো না। আমি যেটা করতে পারি, আমার রাজ্যে আমি কাউকে অধিকার কাটতে দেবো না। আর এনআরসি হাম নেই শুনেঙ্গে, হাম নেই করনে দেঙ্গে। এর জন্য যদি আমার জীবনও যায়, আমি জীবন দিতে তৈরি। বাংলার মানুষের অধিকার আমি কিছুতেই কাটতে দেবো না। সত্যি কি বাংলার মানুষের অধিকার কারা নিয়ে মুখ্যমন্ত্রী চিন্তিত? আমি বিতর্ক শুরু করার আগে সর্বশেষ মুখ্যমন্ত্রী আরেকটি বক্তব্য শোনাবো। মুখ্যমন্ত্রী এখানেই থামেননি, দার্জিলিংয়ে গিয়েও তার এই হজবরলা বা আবোল তাবোল চলতে থেকেছে, সেগুলোও শোনাবো। কিন্তু আপাতত বিতর্কে যাওয়ার আগে আমার শোনানো শেষ বক্তব্য। এখান থেকে হয়তো আপনি কিছুটা আন্দাজ পেতে পারেন প্রিয় দর্শক, যে এতক্ষণ মুখ্যমন্ত্রী এত মিথ্যে, এত কুৎসা, এমনকি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর মতো কথা এবং ফেক নিউজ কেন ছড়িয়েছে। মুখ্যমন্ত্রীরও একটা আশঙ্কা কাজ করছে। না, নিশ্চিতভাবে তিনি তার নাগরিকত্ব নিয়ে কোনো আশঙ্কিত নন, অন্য একটা আশঙ্কা আছে। মুখ্যমন্ত্রীর মুখেই শুনুন। मैं बहुत कंट्री को देखा, 5 साल स्टूडेंट लोग रहने का बाद, कोई नौकरी करने का बाद, चाहे कोई स्टेट, जैसे यूएस में 5 साल है वो ग्रीन कार्ड दे देता है। जैसे कोई कोई देश में कंट्री में 10 साल में देता है, कोई कोई कंट्री में 7 साल में देता है। आप अगर एक कानून करते कि ठीक है जो 10 साल इधर में है उसको डीएम का ऊपर पावर दो, जो अगर कोई अपील करे उसको सब डॉक्यूमेंट ठीक है तो उसको सिटीजन बना दो, हमारा कोई एतराज़ नहीं है। বিদেশে 5-6 বছর থাকলে গ্রিন কার্ড মানে চাকরি বাকরি করলে দিয়ে দেয়। আমাদের দেশে 10 বছর থাকো, লাইনটা খুব স্পষ্ট। 10 বছর থাকার পরে দিয়ে দেওয়া হোক। আর দেখার কি দরকার? ধর্ম টর্ম দেখতে হবে না, কেন এসছে দেখতে হবে না। 10 বছর আছে তো ভারতে, দিয়ে দিন। ভারতে থাকার ম্যাজিকটা কি? ভারতে থাকার ম্যাজিকটা বনগাঁর তৃণমূল নেত্রী স্পষ্ট করে দিয়েছিলেন। অনুপ্রবেশকারী ঢুকে পড়েছেন ফাঁক গলে, কাঁটাতার পেরিয়ে, বা কাঁটাতার পেরোতেই হয়নি। তার কারণ বিএসএফ এখানে অনেকটা জমি পাহারা দিতে পারে না, কারণ সে জমিতে কাঁটাতার নেই। এ রাজ্যের সরকার জমি দেয় না তার জন্য। ফলে গলে পড়েছেন, নদী নালা কোনো একটা জায়গা দিয়ে ঢুকে পড়েছেন, কাউকে না কাউকে ঘুষ দিয়ে ঢুকে পড়েছেন। তারপর আপনি এপারে চলে এসছেন। কি হবে? আধার কার্ড, ভোটার কার্ড কী করে পাবেন? মানে এই যে 10 বছর থেকে যাওয়ার কথা বলছেন মুখ্যমন্ত্রী, এসে গেছেন, থেকে যাচ্ছেন, 10 বছর থাকবেন কি করে? এলে তো সঙ্গে সঙ্গে ধরা পড়ে পাঠিয়ে দেওয়ার কথা, যেখানে এসছেন সেখানে পাঠিয়ে দেওয়ার কথা। না, যেতে হবে না। তার জন্য দাওয়াই আছে তৃণমূল কংগ্রেসের লোকাল স্তরের, ব্লক স্তরের, জেলা স্তরের নেতা নেত্রীদের। মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়ে রেখেছেন এদেরকে রেখে দেওয়ার জন্য। কীভাবে রাখবেন শুনুন কি বলছেন বনগাঁর নেত্রী, তৃণমূল নেত্রী রত্না। শুনুন। 3 মাস পরেই আমাদের মানে লড়াই লড়তে হবে, মানে লোকসভা নির্বাচন, ভোটার লিস্টের কাজ চলছে। এখানে অনেক মানে জাকিরদার নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশি লোক এখানে বসবাস করেন। জাকিরদার লিঙ্কটা ভালো করতে পারে, অভিজিৎদা বললেন, আমিও বলছি। যদি লিঙ্কের কোনো সমস্যা হয়, বাংলাদেশ থেকে যারা এসছে ভোটার লিস্টের নাম তোলার সমস্যা হয়, জাকিরদা এই কাজটা ভালো করে দেবে। আপনারা সবাই যোগাযোগ করবেন এই অফিসে। আধার কার্ড, ভোটার কার্ড সব ব্যবস্থা হয়ে যাবে, অমুক দাদা আছেন। আর এটাই মুখ্যমন্ত্রী চান। 10 বছর যেখান থেকে আসুক থেকে যাক, যে কারণেই আসুক থেকে যাক, ধর্ম যাই হোক থেকে যাক, অত্যাচার করে এপারে কিছু লোককে তাড়িয়ে তারপরে নিজে এসছে থেকে যাক, 10 বছর থেকে যাক। তার জন্য আধার, ভোটার সব আমরা জোগাড় করে দেবো। আর 10 বছরের মাঝখানে কী হবে? অন্তত 2টো বিধানসভা, অন্তত 2টো লোকসভা, অন্তত 2টো পঞ্চায়েত নির্বাচন, এর মধ্যে মিউনিসিপ্যালিটি নির্বাচনও পড়তে পারে, পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি অন্তত 2টো নির্বাচন। তাহলে 10 বছরে 6 বার ভোট দেওয়া হয়ে যাবে। ভোটটা কাকে দেবে? নিশ্চয়ই রত্না বিশ্বাস যে দল করেন তারকেই, বা মমতা বন্দ্যোপাধ্যায় যে দল করেন। এবার বোঝা গেল মুখ্যমন্ত্রীর আশঙ্কাটা। এতক্ষণ এত আবোল তাবোল, এত হজবরলা কেন বকেছেন? বিদেশি ভোটার যাদের ভোটে একসময় হারতেন, প্রত্যেক নির্বাচনে হেরেছেন, হারতে হারতে ক্ষুব্ধ হয়ে লোকসভার ওয়েলে নেমে গিয়েছেন
স্পিকারের সচিবের টেবিলে কাগজপত্র ছুঁড়ে দিয়েছেন। তার কারণ তখন এ রাজ্যে ক্ষমতাসীন বামপন্থীরা ওই বিদেশি ভোটারদের ভোট সম্বল করেই পরের পর নির্বাচন পার করত। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারতে হতো। হতাশা গোপন করতে পারেননি সেদিনকে। 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে আঁকড়ে ধরেছেন তাদেরকে। আর 2010 সালে ধর্মতলায় রানী রাসমণির এভিনিউতে বড় মা বীণাপানি দেবীর আঁকড়ে ধরা পাটা ছেড়ে দিয়েছেন। মতুয়াদের বুকে পিছন থেকে নয়, সামনে থেকে ছুরি বসিয়ে দিয়েছেন। তারপর আজকে এই অবতারে উত্তীর্ণ হয়েছে। ফেক নিউজ, ঘৃণা, সাম্প্রদায়িক ঘৃণা, বিভাজন, যা পারা যায় করছেন। একটাই ভয়, বিদেশি ভোটার তৃণমূলের ভোটার লিস্ট থেকে চলে যাবে। তাই আমার আজকের অগ্নিবাণ যদি আজকের বিতর্ক শুরু করে। বিদেশি ভোটার হারানোর আশঙ্কায় মমতার হযবরল।